যতক্ষণ না মানুষের নিজের সাথে কোনো ঘটনা ঘটছে ততক্ষণ মানুষ অন্যের দুঃখটা উপলব্ধ করতে পারে না, সে যত যাই বলুক। আসলে আমি দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে বলেছেন, বিভিন্ন জনসভাতেও বলেছেন, পশ্চিমবঙ্গের যুব সমাজের উদ্দেশ্যে উনি বলেছেন যে যারা বেকার হয়ে রয়েছেন তারা এইভাবে বেকারত্বের জ্বালাই কেন ভুগবেন, তার থেকে আপনারা চায়ের দোকান করতে পারেন, আপনারা ঘুগনি ফুচকার স্টল দিতে পারেন এবং পকোড়া ভাজতে পারেন, চপ ভাজতে পারেন। এরকম বিভিন্ন শিল্পের কথা, বিভিন্ন শিল্পের আইডিয়া উনি একাধিকবার বাংলার যুব সমাজকে দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন উনি এইসব জ্ঞানের কথাগুলো বলছেন, এত ভালো ভালো সাজেশনস দিচ্ছেন বাংলার যুব শিক্ষিত বেকার যুব সমাজকে, তিনি নিজেও তো সেগুলো করতে পারেন। মানে আমার কথা হচ্ছে যখন এত এত টাকা ইনকাম করা যায়, এত বড়লোক হওয়া যায়, যে 3 তলা 4 তলা বাড়ি গাড়ি সবকিছু করা যায় চপ ঘুগনি ফুচকা বেচে, তো তিনি নিজেও তো খুব গরিব, শুধু হাওয়ায় চটি পড়েই তার জীবনটা কেটে গেল। আর ওই নীল সাদা বা যাই হোক কালো সাদা থান পরে তার জীবনটা তিনি অতিবাহিত করছেন। তো আমার তো মনে হয় যে এই মূর্খ স্লিপ অফ টাং, আমার মনে হয় যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে তার অবদান বাংলার মানুষের প্রতি তো কতটা কি সেটা আমরা সবাই আজকে বসে জানি। তো উনিও মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে নবান্নর নিচে একটা চায়ের দোকান তো খুলতে পারেন, সাথে মদন পেঁয়াজি ভাজলো, হাকিম না হয় চাটা ছেঁকে সবাইকে দিয়ে দিল, আর চপও ভাজতে পারেন উনি। চপ পকোড়া মাঝে মাঝে উত্তরবঙ্গে গিয়ে একটু 1 কাপ চা করলেন কি 2টো পকোড়া ভাজলেন, এসব অনেক সময় ওনাকে আমরা করতে দেখেছি। কিন্তু আমার মনে হয় যে পার্মানেন্টলি যদি উনি একটা ব্যবস্থা করেন নবান্নের নিচে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা সেখানে যেতে পারে এবং তার থেকে চা খেতে পারে, তার সাথে কথাও বলতে পারে। এটাতে অনেকটা তার মানুষের সাথে কানেকশনটাও বাড়বে। আমার মনে হয় আগামী দিনে 2026-এ আবার বিধানসভা ইলেকশন আছেন, তো উনি তো সারাক্ষণ আমাদের যুব সমাজকে এত সাজেশন দেন। তো দিদির প্রতি আমি খুবই ক্ষুদ্র মানুষ, তবু আমার এটা সাজেশন। তার কারণ হচ্ছে দেখুন, আজকে পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ তারা রাস্তায় বসে আছে, শিক্ষিত সমাজ শিক্ষকদের চাকরি গেছে। মানে এটা না ভাবতে খুব অবাক লাগে। সারা বিশ্বের ইতিহাসে বোধহয় এই ঘটনা কোথাও হয়নি। পশ্চিমবঙ্গ অবশ্যই এগিয়ে বাংলা সবকিছুতে, তা উন্নয়নের এত ঘটা যে সরকারি কর্মচারীদের চাকরি যাচ্ছে। মানে আগে আমরা এরকম সবসময় শুনতাম যে যাক বাবা সরকারি চাকরি, মানে অন্তত মাসের 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে মাইনেটা ঢুকবে। তাই এহেন সরকারি চাকরি পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় তাদের জীবন। সরকারি চাকরি তারা 5-7 বছর চাকরি করার পর স্কুল শিক্ষক, তারা আজকে বেকার রাস্তায় বসে আছেন। তো এই যে ওনার এই যে অবদান যুব সমাজের প্রতি, এবং আরো অবদানের কথাই আজকে আমি বলতে এসেছি। বিগত 14 বছর, মানে এই যে তার 14 বছরের যে রাজত্বকাল, সেই 14 বছরের রাজত্বকালে মাত্র 6,688টা 6,688 কোম্পানি চলে গেল পশ্চিমবঙ্গ ছেড়ে। চলে গেল না বলা ভালো, তাড়িয়ে দেওয়া হলো। যার শুরুটা হয়েছিল সেই সিঙ্গুর নন্দীগ্রাম থেকে। সিঙ্গুরে টাটাকে জমি দিতে দিলেন না এই মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এক প্রকার টাটাকে তাড়িয়ে ছেড়েছিল। সেই যে তার শিল্পের প্রতি সুন্দর মনোভাবের প্রকাশ পেয়েছিল, এই যে তাড়িয়ে দিলেন তিনি শিল্পকে, অথচ সেই তিনি আবার চপ শিল্পের কথা বলেন। আমার কথা হচ্ছে বড় বৃহৎ শিল্পের প্রতি তার কেন এই উন্নাসিকতা, তার কেন এই বিদ্বেষ ভাবনা, অথচ ক্ষুদ্র শিল্পকে তিনি উৎসাহিত করছেন বারবার বলে। তিনি পদ্ম পাতা না কি পাতা আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, সেই পাতা থালা বানাতে বলেছিলেন। তো এরকম অনেক
অদ্ভুত সব আইডিয়াস তিনি নিয়ে আসেন, এত বিভিন্ন শিল্পের আইডিয়া তিনি প্রতিনিয়ত বাংলার মানুষকে দিয়ে চলেছেন। তাই আমার মনে হলো একটু তাকে যদি মনে করিয়ে দিই আমরা বাংলার মানুষেরা সবাই মিলে, যে 14 বছর ধরে আপনি এতগুলো কোম্পানিকে কেন তাড়ালেন, আপনার বৃহৎ শিল্পের প্রতি কেন এত বিদ্বেষ, এত ঘৃণা, এত রাগ, একটু যদি বলেন। আপনাদের সবার সাথে আমি আজকে একটু ডেটা শেয়ার করব যে ঠিক কতগুলো কোম্পানি কোথায় কোথায় কোন কোন স্টেটে চলে গেছে। একটু শুনুন, আপনাদেরও না আমার মতো গাটা জ্বলবে রিডি করে। মহারাষ্ট্রে 1308টা কোম্পানি চলে গেছে, দিল্লিতে গেছে 1297টা কোম্পানি, উত্তরপ্রদেশে 879টা কোম্পানি, ছত্তিশগড়ে 511টা, গুজরাটে 423টা এবং রাজস্থানে 333টা। আমি একবার ইংলিশেও বলে দিই নাম্বারগুলো, কারণ অনেকেরই আজকাল বাংলায় নাম্বার বুঝতে অসুবিধা হয়। তো মোট 6688 কোম্পানিজ চলে গেছে লাস্ট 14 বছরে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমি কয়েকটা স্টেটের কথা বলছি যেটা পশ্চিমবঙ্গ থেকে এই শিল্পপতিরা পালিয়ে গেছেন। মহারাষ্ট্রে গেছেন 1308, দিল্লিতে 1297 কোম্পানিজ, ইউপিতে 879 কোম্পানিজ, ছত্তিশগড়ে 511 কোম্পানিজ, গুজরাটে 423 কোম্পানিজ এবং রাজস্থানে 333। আরও আছে, আমি পুরো ডেটাটা এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এবং আশা করি আপনাদের থেকে আমি অবশ্যই কমেন্ট সেকশনে কিছু ফিডব্যাক পাবো। আপনারা জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর যেটা বলার যে উনি যেভাবে শিল্প তাড়াচ্ছেন আর শিল্পপতিরা এসে কেন জানেন কেন পালিয়ে যায়, কারণ তোলামলের একটা দুর্দান্ত এজেন্সি আছে এবং তাতে কিন্তু আর কেউ নয়, স্বয়ং তোলামলের বড় বড় নেতা মন্ত্রীরা যুক্ত, মানে বড় বড় রাঘব বোয়াল। তারা বিভিন্ন এজেন্সি তৈরি করে রেখেছিলেন এবং ছোটখাটো যেসব নেতারা আছে, যখনই কোনো শিল্পপতিরা এসে বাংলায় কোনো জমি দেখেন, প্রথমে তাদের কাছে তারা চলে আসে, তারা কমিশন চায়, তারা বিভিন্ন কাটমানি চায়, তারপরে দালালি চায়, সেগুলো দিতে হয়। তারপর তো রয়েছে বিভিন্ন অত্যাচার, আবদার, ভালোবাসা, বিভিন্ন জিনিস। এই সব কিছুর ভয়ে এক এক করে না বাংলা থেকে সব শিল্প চলে যাচ্ছে, সব শিল্পপতিরা বাংলা থেকে শিল্প বিমুখ হয়ে গেছে। আর এই দায় কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের, অর্থাৎ তৃণমূল সরকারের। এবং আমরা তো প্রশ্ন তুলব মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর আরেকটা জিনিস জানেন, উনি হচ্ছেন মহা শেয়ানা, মহা চালাক, মহা ধুরন্ধর একজন ব্যক্তিত্ব, যার রাজনৈতিক বোধ নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। সাংঘাতিক বুদ্ধিমতী, সাংঘাতিক মারাত্মক এক মহিলা। কেন বলছি জানেন, এই যে বিভিন্ন সভা থেকে এই যে ছোট ছোট শিল্পের কথা উনি বলেন না, এটা বানান ওটা বানান, চপ শিল্প, ঢপ শিল্প, এগুলো আসলে ওনার নেকামি। কারণ উনি নিজে খুব ভালোভাবে জানেন, আজকে যে ডেটাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, উনি নিজে খুব ভালোভাবে জানেন যে উনি নিজে এই 14 বছর ধরে বাংলার শিল্পকে কোন জায়গায় মুখ থুবড়ে এনে ফেলেছেন, গলা টিপে শেষ করে দিয়েছেন বাংলার শিল্প, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য। কোনো একটা জায়গায় বলুন যে পশ্চিমবঙ্গের কোনো একটা উন্নতি এই 14 বছরে হয়েছে? আজও কলকাতার রাস্তাঘাট একটু বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায়। উনি বলেছিলেন, দাবি করেছিলেন যে লন্ডন বানাবেন, বানিয়েছেন ভেনিস। আমাদের সত্যি কথা বলতে হা হুতাশ করা ছাড়া আর কোনো জায়গা নেই। যতক্ষণ না এই তৃণমূল সরকারের অপসারণ ঘটছে, ততক্ষণ কিন্তু পশ্চিমবঙ্গের কোনো উন্নতি নেই। না আছে শিক্ষা, না আছে শিল্প, না আছে স্বাস্থ্য, না আছে নিরাপত্তা, সিকিউরিটি। নারী নির্যাতন চরমে, বিশৃঙ্খলা চরমে। কলেজ স্কুল গুলোতে, ইউনিভার্সিটিগুলোতে আপনারা দেখছেন যে অপসংস্কৃতির আখড়া হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের মানুষ আজ, যারা আমরা পশ্চিমবঙ্গের নিজের লোক, যারা বাসিন্দা, আমরা বঙ্গবাসী যারা আমরা, তারা অসুরক্ষিত। আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আমরা ভাবতে পারছি না আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্মকে তো তারা শেষ করে দিয়েছে এই মাননীয়, এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি সাংঘাতিক একটা পরিস্থিতি ভাবতে পারছেন আপনি। আপনার ছেলে মেয়েকে না পাঠাতে পারবেন স্কুলে, না আপনি তার কোনো চাকরি এখানে জুটবে,
তাকে বাইরে যেতেই হবে। এই যে উনি মাঝে মাঝে বলেন না পশ্চিমবঙ্গে গুজরাট হতে দেবো না, তো গুজরাট হতে আপনি কি করে দেবেন? গুজরাটের সমকক্ষ হওয়ার আপনি নখের ধুলো ময়লারও যোগ্য নন। আপনি পশ্চিমবঙ্গকে ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন আপনি পশ্চিমবঙ্গকে। আপনি কি করে গুজরাট বানাবেন? আপনার ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা মেধাবী যারা, তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ কিছু নেই আপনার এখানে, কোনো কিছু নেই। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনতাকে, যারা সত্যিকারের পশ্চিমবঙ্গবাসী, আমি রোহিঙ্গাদের কথা বলবো না, কারণ এখন রোহিঙ্গা অনেক বেড়ে গেছে, বিশেষ করে শহর কলকাতার বুকে তো রোহিঙ্গারা দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, আমার সবাইকে বিনীত অনুরোধ, আমি নিজেও একজন বাংলার মেয়ে, আমি নিজে হয়তো জানি না, আমাকে নিজেও হয়তো আমি বাংলাতে কতদিন থাকতে পারবো। আমি পশ্চিমবঙ্গের মুক্তির জন্য আমাদের সবাই মিলে একসাথে হয়ে সংগ্রাম করতে হবে। এবং 2026-এ কোনো সিপিএম কংগ্রেস নয়, এরা সব ওই তৃণমূলের বা হাত ডান হাত ধরে রয়েছে। তাই একমাত্র বিজেপিকেই ভোট দিন। একটা সুযোগ দিয়ে দেখুন না, এর থেকে খারাপ তো আর কিছু হতে পারেন না। আমরা অলরেডি নরকেই বাস করছি।